স্বাগতম সবাইকে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। আশা করি সকলে অনেক ভালো আছো এবং আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা তড়িৎ রসায়ন পার্ট 2 থেকে কথা বলবো। আকাশ নীল, ওয়ালাইকুম আসসালাম। আমরা তো সর্বপ্রথম আমরা জানিয়ে দিব কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি করছি। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্লাসটি করব, বিশেষ করে যারা বিজ্ঞান ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির, এবং এইচএসসি পরীক্ষার্থী যদি থাকে তাদের এমসিকিউ পার্টের জন্য আমরা ক্লাসটি করতে পারি। সো প্রথমত যে কাজটি আমরা সবাই করব সেটা হচ্ছে কমেন্টে আমাদের বন্ধুদেরকে মেনশন করে দেব এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করব, আর হচ্ছে কে কোথা থেকে দেখছি সেটাও জানিয়ে দিব। রিপ্ত, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেককে দেখতে পাচ্ছি, 52 পার্টিসিপেন্ট। সো আমি আরও আশা করছি আমাদের স্টুডেন্ট আরও বাড়বে। আমরা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করব, সবার কাছে রিকোয়েস্ট রইল আমরা ভিডিওটি শেয়ার করব, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে 8:04। আমি বোর্ডে কিছু প্রবলেম লিখেছি গত ক্লাসের। তোমরা জানো ইতিমধ্যে আমরা তড়িৎ রসায়ন পার্ট 1 শেষ করেছি এবং পার্ট 1-এ আমরা বিশেষ করে তড়িৎ প্রবাহ সংক্রান্ত এবং তড়িৎ বিশ্লেষণ, সাথে সাথে তড়িৎ বিশ্লেষণের সাথে রিলেটেড বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের দুটো সূত্র থেকে কথা বলেছিলাম। বিশেষ করে প্রথম সূত্র থেকে কথা বলা হয়েছিল এবং প্রথম সূত্রটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম সূত্রের আলোকে আমি তোমাদেরকে বেশ কয়েকটি সূত্র প্রতিপাদন করে দেখিয়েছি। ওই সূত্রগুলো ব্যবহার করে আমরা ম্যাথগুলো করতে পারি। খুবই সিম্পল ম্যাথ, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? যেহেতু ইদানিংকালে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটরবিহীন পরীক্ষা ব্যবস্থার উপর বেশি গুরুত্ব আরোপ করছে, সেদিক থেকে আমি বলতে পারি অনেক জটিল প্রবলেমগুলো যেগুলো সলভ করার জন্য ক্যালকুলেটরের দরকার, ওই জাতীয় প্রশ্ন আমরা ইগনোর করতে পারি। তবে আমাদের বেসিকটা যাতে ঠিক ঠিক থাকে এবং আমরা শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, ঠিক আছে? তো আমি আশা করব তোমরা যারা আমাকে দেখছো, তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো। ততক্ষণে তোমরা আমাকে এই প্রবলেমগুলো কমেন্ট বক্সে আনসারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবে, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। ততক্ষণে আমি আজকে কোন কোন টপিক থেকে কথা বলতে পারি সেগুলো বলে দিচ্ছি। আমরা আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে তড়িৎ কোষে সংঘটিত জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎ কোষ উপস্থাপন, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বিজ্ঞানের নান্সড সমীকরণ, এবং আমরা সর্বশেষ দেখব পিএইচ ক্যালকুলেশন। বেসিক্যালি এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয়, এছাড়াও কিছু মুখস্থ আইটেম আছে। কোন টপিকগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং বাসায় পড়তে হবে সেগুলো আমি অবশ্যই মেনশন করে দিব। আমরা চেষ্টা করব এই প্রবলেমগুলো যাতে করতে পারি, খুবই দ্রুত গতিতে করার চেষ্টা করো সবাই। আর বরাবরের মতোই তোমরা যেটা করো, আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটি সবাই শেয়ার করে দাও।
ওকে, তাহলে আমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করি। একেবারে প্রথম যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলে কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এর আগে আমি গত ক্লাসের শুরু একটা কথা বলি, আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়েছিলাম, W ইজ ইকুয়াল টু হচ্ছে MIT ডিভাইডেড বাই EF। এখানে এই যে F দেখতে পাচ্ছি আমরা, F মানে হচ্ছে ফ্যারেড। 1 ফ্যারেডকে যদি আমরা কুলমে প্রকাশ করি সেটা হচ্ছে 96,500 কুলম, যেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রনের চার্জ, তাহলে আমরা পেয়ে গেলাম 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম বা 1 ফ্যারেড। ঠিক আছে, তো আমরা বলেছিলাম এখানে আমরা বেসিক্যালি জারণ বিজারণ বিক্রিয়া থেকে কথা বলবো। জারণ বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রনের স্থানান্তর সেখানে সংঘটিত হবে, এটা তো শিওর। ঠিক আছে, তো সোডিয়াম ক্লোরাইডকে আমি যখন দ্রবণে দ্রবীভূত করেছি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সোডিয়াম ধাতুগুলো কি করে, প্রত্যেকটা সোডিয়াম ধাতু, সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সোডিয়াম ধাতু হিসেবে জমা হয়। সোডিয়াম আয়নগুলো একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সোডিয়াম ধাতু হিসেবে জমা হয়। তো আমরা যদি 1 মোল সোডিয়াম হিসাব করি, 1 মোল সোডিয়াম আয়ন হিসাব করি, তাহলে 1 মোল সোডিয়াম আয়ন থেকে 1 মোল সোডিয়াম ধাতু জমা হওয়ার জন্য 1 ফ্যারেড বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলি। আমাদেরকে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলে কি পরিমাণ সোডিয়াম জমা হবে। তো প্রথমে আমরা ফ্যারেড দিয়ে করে দেখি। 1 ফ্যারেড তড়িৎ চালনা করা হলে কি হয় আমরা দেখি। আমরা জানি 1 ফ্যারেড তড়িৎ চালনা করা হলে 1 মোল সোডিয়াম আয়ন একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সোডিয়াম ধাতু হিসেবে জমা হয়। তাহলে প্রথম ম্যাথটার আনসার হচ্ছে কত, 23 গ্রাম। কেন 23 গ্রাম? কারণ আমরা জানি 1 মোল সোডিয়াম সমান হচ্ছে 23 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম আয়ন থেকে 1 মোল সোডিয়াম ধাতু হিসেবে জমা হওয়ার জন্য রিকোয়ার্ড চার্জ হচ্ছে 1 ফ্যারেড। তাহলে প্রথম ম্যাথটার আমরা আনসার পেয়ে গেলাম। তারপর আসি পরের প্রবলেমটা। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারেড বিদ্যুৎ চালনা করা হলে কত মোল কপার জমা হবে। আমরা জানি কপার 2+ আয়নটা যখন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা কপার ধাতু হিসেবে জমা হয়। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হয়। ঠিক আছে, আমাকে বলা হয়েছে 1 ফ্যারেড বিদ্যুৎ চালনা করা হলে কি হবে। আমরা জানি 1 মোল ইলেকট্রন স্থানান্তরের জন্য বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে 1 ফ্যারেড। তাহলে 2 মোল ইলেকট্রন স্থানান্তরের জন্য বিদ্যুৎ প্রয়োজন হবে কত, 2 ফ্যারেড। সো এখান থেকে আমরা বলতে পারি কপারের ভর হচ্ছে আমরা জানি 63.5। 2 ফ্যারেড বিদ্যুৎ চালনা করা হলে 2 ফ্যারেড বিদ্যুৎ চালনা করা হলে আমরা একটু ঐকিক নিয়ম ফলো করব। করা হলে কপার জমা হবে 63.5 গ্রাম। সুতরাং 1 ফ্যারেড বিদ্যুৎ চালনা করা হলে কপার জমা হবে 63.5 ডিভাইডেড বাই 2 গ্রাম। ক্যালকুলেশন করলে যা হয় সেটাই হচ্ছে আনসার। তো সেকেন্ড প্রবলেমটাও আমরা করে ফেললাম। তারপর আসি আমাদের পরের প্রবলেমটি হচ্ছে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে, অর্থাৎ কত ফ্যারেড বিদ্যুৎ প্রয়োজন হবে। এগুলি খুবই সহজ, আমি মুছে দিচ্ছি, তোমরা শুধুমাত্র একটু দেখলেই বুঝতে পারবে কিভাবে করেছি। ছোট ছোট প্রশ্ন। 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে, অ্যালুমিনিয়াম ক্যাথোডে কখন সঞ্চিত হয়, যখন অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে জমা হয়। ঠিক আছে, তো আমরা জানি অ্যালুমিনিয়ামের ভর কত, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, আণবিক ভর হচ্ছে 27। আণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি তখন সেটা 1 মোল অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে।
1 মোল অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে। ঠিক আছে, আবার আমরা জানি 1 মোল অ্যালুমিনিয়াম বা 1 মোল যে কোনো ধাতু স্থানান্তর, যে কোনো ধাতু থেকে ধাতুর আয়ন থেকে ধাতু হিসেবে জমা হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করতে হয়। ঠিক আছে, সো 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন থেকে 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে জমা হওয়ার জন্য বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে 3 ফ্যারাড। 3 ফ্যারাড, তাহলে আমরা বলতে পারি 27 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হতে বিদ্যুৎ প্রয়োজন 3 ফ্যারাড, কারণ 3 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন থেকে অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে জমা হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি 18 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হতে বিদ্যুৎ প্রয়োজন হবে 3/27, উপরে হচ্ছে 18, 9 দিয়ে ভাগ করলে উপরে 2, নিচে হচ্ছে 3, সুতরাং আনসার গিয়ে দাঁড়ালো 2 ফ্যারাড। তাহলে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে 2 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো, খুবই ছোট প্রবলেম ছিল এবং এই জাতীয় প্রবলেমগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবার আমরা বোর্ডের বাম পাশে কিছু টপিক লিখেছি। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎ কোষ উপস্থাপন, এরপর হচ্ছে ইএমএফ, নালস সমীকরণ এবং পিএইচ ক্যালকুলেশন। ঠিক আছে, প্রথমত আমরা লিখলাম জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কি? আমরা জানি জারণ এবং বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে, একই সাথে সম্পন্ন হয়। ঠিক আছে, যত মোল ইলেকট্রন কোনো একটি ধাতু ছেড়ে দিচ্ছে, অপর একটি ধাতুর আয়ন ঠিক তত মোল ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যে অংশ জুড়ে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, জারণ বিজারণ বিক্রিয়া, সেটাকে আমরা বলি জারণ অর্ধবিক্রিয়া। আর যে অংশ জুড়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলি বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা পাই সামগ্রিক কোষ বিক্রিয়া। একটা উদাহরণ আমরা বলতে পারি, ধরো জিঙ্ক কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ গঠন করছে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ গঠন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আমরা জানি ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে জারণ। সো এই পার্টটাকে আমরা বলতে পারি জারণ অর্ধবিক্রিয়া। এবার আমি একটা বিজারণ অর্ধবিক্রিয়া লিখলাম। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কি বলেছিলাম? জারণ বিজারণ বিক্রিয়ায় যে অংশ জুড়ে বিজারণ সম্পন্ন হয় সেটাকে আমরা বলি বিজারণ অর্ধবিক্রিয়া। ধরো কপার 2+, দ্রবণে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সৃষ্টি করছে কপার ধাতু। ঠিক আছে, তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়া পেলাম এবং বিজারণ অর্ধবিক্রিয়া পেলাম। এবার জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আমরা যদি একসাথে প্রকাশ করতে চাই তাহলে আমরা পাই কোষ বিক্রিয়া। এভাবে আমরা কোন একটি তড়িৎ কোষকে উপস্থাপন করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ কোষ কত রকম হতে পারে? আমরা যদি প্রকোষ্ঠ ভিত্তিক শ্রেণীবিন্যাস করতে চাই, অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষণের জন্য যে পাত্রটা ব্যবহার করি সেই পাত্রের সংখ্যার উপর ভিত্তি করে যদি আমরা তড়িৎ কোষকে উপস্থাপন করতে চাই তাহলে আমরা দুটো উপায়ে করতে পারি। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ, আর একটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ কি বলা হচ্ছে? অ্যানোড, ক্যাথোড, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সবগুলোই যদি একটা মাত্র পাত্রে অবস্থান করে তখন আমরা সেটাকে বলি এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। আমি বোর্ডে যে সেলটিকে দেখিয়েছি এটা হচ্ছে একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষগুলোকে প্রকাশ করার জন্য আমরা একটা মাত্র দাগ ব্যবহার করি। ঠিক আছে, এবার আমি যদি একটা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আঁকতে চাই তাহলে আমাকে এভাবে আঁকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সমান্তরাল দাগ দেওয়া আছে। বাম পাশে একটা বিক্রিয়া আছে, ডান পাশে একটা বিক্রিয়া আছে। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি জারণ সম্পন্ন হচ্ছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। ডান পাশে বিজারণ সম্পন্ন হচ্ছে, এটাকে আমরা বলতে পারি বিজারণ অর্ধবিক্রিয়া। সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমরা বলতে পারি
কোষ বিক্রিয়া, এখানে আমরা দুইটা দাগ দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স এটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। মাথায় রাখতে হবে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষগুলোর মধ্যে চার্জের ব্যালেন্স রক্ষা করার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লবণ সেতু। এই লবণ সেতু বা সল্ট ব্রিজ থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? তোমরা জানো লবণ সেতুগুলোতে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ ব্যবহার করা হয়। সাধারণত পটাশিয়াম সল্ট গুলো ব্যবহার করা হয়, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এই লবণগুলো বেসিক্যালি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এক প্রকোষ্ঠ এবং দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আমরা চিনে ফেললাম। এবার আসি এখান থেকে আমরা অ্যানোড এবং ক্যাথোড কিভাবে বুঝতে পারবো। অ্যানোড এবং ক্যাথোড সম্পর্কে একটু কথা বলি। এবার আমি লিখবো হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড। বলা হচ্ছে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলি অ্যানোড, এবং যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলি ক্যাথোড। তাহলে আমরা এখান থেকে এই একটা তড়িৎ কোষ থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এখানে অ্যানোড হিসেবে কে কাজ করছে? জিঙ্ক কাজ করছে। কেন? কারণ জিঙ্কের জারণ সম্পন্ন হচ্ছে। ক্যাথোড হিসেবে কে কাজ করছে? ক্যাথোড হিসেবে কাজ করছে কপার, কারণ এখানে কপারের বিজারণ সম্পন্ন হচ্ছে। তাহলে একটা মাত্র তড়িৎ কোষ থেকে আমরা কার জারণ হচ্ছে, কার বিজারণ হচ্ছে, কে জারক হিসেবে কাজ করে, কে বিজারক হিসেবে কাজ করে, লবণ সেতু ব্যবহার করা হয়েছে কিনা, ঠিক আছে, কতটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, সবকিছুই বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসি জারণ বিভব এবং বিজারণ বিভব। জারণ বিভব এবং হচ্ছে বিজারণ বিভব। জারণ বিভব এবং বিজারণ বিভবের কিছু মান তোমাদের বই দেয়া আছে, বেসিক্যালি এগুলো পরীক্ষায় দেয়া থাকে। তো জারণ বিভব এবং বিজারণ বিভবের মান থেকে আমরা কিন্তু অ্যানোড এবং ক্যাথোড খুব সহজে সিলেকশন করতে পারি। আমি কথাগুলো বলছি, লিখছি না, তোমরা চাইলে লিখতে পারো। যদি আমাকে দুটো জারণ বিভবের মান দেয়া থাকে, আমাকে যদি দুটো ধাতুর জারণ বিভবের মান দেয়া থাকে, তখন আমি কিভাবে অ্যানোড এবং ক্যাথোড সিলেকশন করব, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড কিভাবে বুঝতে পারবো? জারণ বিভবের মানদ্বয়ের মধ্যে যে ধাতুর জারণ বিভবের মান বেশি হবে সেটা অ্যানোড হিসেবে কাজ করে, এবং যে ধাতুর জারণ বিভবের মান কম হবে সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। যদি আমি বিজারণ বিভব থেকে বলতে চাই, তাহলে আমরা বলবো যে ধাতুর বিজারণ বিভবের মান কম সেটা অ্যানোড হিসেবে কাজ করে, এবং যে ধাতুর বিজারণ বিভবের মান বেশি সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। সো অ্যানোড ক্যাথোড সিলেকশন শিখে ফেললাম। এবার আসি বিভবটা কি। বিভবটা হচ্ছে, তোমরা জানো বিভব কাজ, জারণ বিজারণ সম্পন্ন করার জন্য কিন্তু এখানে কাজ করতে হয়, শক্তির একটা ব্যাপার থাকে। সো জারণের সাথে সম্পর্কিত বিভবটাকে আমরা বলছি জারণ বিভব, বিজারণের সাথে সম্পর্কিত বিভবটাকে আমরা বলছি বিজারণ বিভব। এবার আসি কোষ বিভব কি। কোষ বিভব কি? কোষ বিভব আর কিছু নয়, কোষ বিভব হচ্ছে জারণ বিভব এবং বিজারণ বিভবের সমষ্টি। প্রশ্ন হচ্ছে কার জারণ বিভব এবং কার বিজারণ বিভব। আমরা মাথায় রাখবো কোষ বিভব সমান হচ্ছে অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে আমাকে প্রশ্নে যদি অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব দেয়া থাকে, সেক্ষেত্রে দুটো মানকে শুধুমাত্র যোগ করার মাধ্যমে আমরা কোষ বিভবটা পেতে পারি। কোষ বিভবকে অনেক সময় ইএমএফ নামেও ডাকা হয়, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি। কোন একটি তড়িৎ কোষে তড়িৎ চালক শক্তির মান নির্ণয় আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, এবং এটি খুবই কমন একটি প্রশ্ন ভর্তি পরীক্ষার জন্য। তোমরা এইচএসসি লেভেলে যখন ছিলে তখন বেশ কয়েকটি সূত্র তোমরা শিখেছিলে এগুলো নির্ণয় করার জন্য। আসলে সব কয়টি সূত্র একই। আমাদের প্রশ্নে দেখা যায় অ্যানোড এবং ক্যাথোড দুটোরই জারণ বিভব দেয়া থাকে, অথবা অ্যানোড এবং ক্যাথোড দুটোরই বিজারণ বিভব দেয়া থাকে, অথবা একটির জারণ বিভব অপরটির বিজারণ বিভব দেয়া থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কনভার্ট করার মাধ্যমে কোষ বিভব বা ইএমএফ এর মানটা নির্ণয় করতাম। ঠিক আছে, তো আমরা এত কমপ্লেক্স করে দেখব না, আমরা একটু সহজভাবে করার ট্রাই করব। আমরা একটা সহজ সূত্র বলছি,
ইএমএফ সমান আমরা মনে রাখবো বড় মান বিয়োগ ছোট মান। আমাকে জারণ বিভবের মান দেয়া আছে নাকি বিজারণ বিভবের মান দেয়া আছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি দেখব কোন মানটা বড় কোন মানটা ছোট। বড় মান থেকে আমি যদি ছোট মানকে বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব ইএমএফ বা তড়িৎচালক শক্তি। এখন আসি একটা কোষের ইএমএফ বা তড়িৎচালক শক্তি আমাকে কিছু ডিসিশন মেক করার সুযোগ দেয়। কি কি? প্রথম ব্যাপারটা হচ্ছে ইএমএফ এর মান যদি 0 হয়, অর্থাৎ তড়িৎচালক শক্তির মান যদি 0 হয়, তখন আমরা সেটাকে বলতে পারি মৃত কোষ, বা সেটা সাম্য অবস্থায় আছেও বলা যেতে পারে। যদি বলা হচ্ছে ইএমএফ এর মানটা লেস দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে না, অর্থাৎ বিক্রিয়া হওয়ার জন্য বাইরে থেকে এক্সট্রা কিছু ফোর্স করতে হবে। তাহলে ইএমএফ এর মান যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে নেগেটিভ, ইএমএফ এর মানটা যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলবো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে না, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আবার বলা হচ্ছে ইএমএফ এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ যদি পজিটিভ মান আসে, ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা যদি 0-র চেয়ে বেশি হয় বা ধনাত্মক আসে, তখন আমরা বলবো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে নাকি ঘটবে না, এই জাতীয় প্রশ্ন আমাদেরকে অনেক সময় করা হয়। আমি একটু পরেই যদি তোমাদেরকে কিছু প্রবলেম দিয়ে দিই তাহলে এত ঝামেলা তোমাদের করতে হবে না। আমরা অনেক কথাই বলে ফেললাম, আমরা শুধুমাত্র এই সূত্রটা যদি মাথায় রাখতে পারি তাহলে ইএমএফ সংক্রান্ত যত সমস্যা আছে আমরা সলভ করতে পারবো। তবে কোন সমস্যাগুলো সলভ করা যাবে না সেগুলো আমি একটু স্পেসিফাই করার ট্রাই করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এই সূত্রটা, যে সূত্রটা আমি লিখে দিয়েছি, এই সূত্রটি ব্যবহার করে তোমরা কিছু ম্যাথ করবা। সবাই একটু রেসপন্স করার ট্রাই করো। বিগত যে 3টা প্রশ্ন দিয়েছিলাম সেটার কোনো রেসপন্স তোমাদের কাছ থেকে পাইনি, সো আশা করি এখন তোমরা রেসপন্স করার ট্রাই করবা। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা লিখছি, এটা প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 12-13 সেশনের একটা প্রশ্ন, এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে 19-20 সেশনে প্রশ্নটা এসেছিল, সো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি লিখছি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক একটা সেল দেওয়া আছে যার মান হচ্ছে -0.76 ভোল্ট, এবং সিলভার প্লাস থেকে সিলভার ইকুয়াল টু হচ্ছে 0.80 ভোল্ট। প্রশ্ন হচ্ছে এদের দ্বারা সৃষ্ট কোষের ইএমএফ কত? ইএমএফ ইকুয়াল টু হোয়াট? আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি যথেষ্ট ছোট, এখান থেকে 2টি প্রশ্ন হতে পারে এবং 2টি প্রশ্নই খুবই সহজ, একেবারে ইজি কনসেপ্টগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমি তোমাদেরকে কিছু প্রবলেম দেখাবো, আশা করি এই টাইপগুলোর মধ্য থেকে পরীক্ষায় আসবে। সো আমরা কেউ অবহেলা করব না, আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি খেয়াল করব এবং নিজেরা কোনো প্রশ্ন যদি দেওয়া হয় সেটা করার ট্রাই করব এবং রেসপন্স করব, ঠিক আছে? তো এই প্রশ্নটি তোমরা একটু রেসপন্স করো দ্রুত গতিতে।
ওকে, আমি করে দিচ্ছি। ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ইজ ইকুয়াল টু, আমি সূত্র লিখেছিলাম বড় মান বিয়োগ ছোট মান। আমরা এখানে দুটো মান দেখতে পাচ্ছি। প্রথম মানটা হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। আমি বলেছিলাম বাম পাশে ধাতুর আয়ন এবং ডান পাশে যদি ধাতু থাকে তাহলে এটা দ্বারা বোঝায় বিজারণ বিভব। বিজারণ বিভব, ঠিক আছে। আবারও দেখো পরেরটাতেও দেখো, বাম পাশে ধাতুর আয়ন ডান পাশে ধাতু, সো এটাও হচ্ছে বিজারণ বিভব। আমাদেরকে দুটো বিজারণ বিভব দেয়া আছে। দুটো বিজারণ বিভব থেকে আমাদেরকে যদি বলা হয় উপরের যুগলে কোনটি অ্যানোড হিসেবে কাজ করতে পারে, আমি তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে যদি দুটো বিজারণ বিভবের মান দেয়া থাকে, যে বিজারণ বিভবের মানটি ছোট হবে সেটি অ্যানোড হিসেবে কাজ করে। তার মানে জিঙ্ক এবং সিলভারের মধ্যে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। কেন? কারণ জিঙ্কের বিজারণ বিভবের মানটা ছোট, ঠিক আছে। তো ইএমএফ সমান আমরা শিখেছিলাম অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তো আমাদের কিন্তু একটাও জারণ বিভব দেয়া নেই। সো যেহেতু জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করে এবং প্রশ্নে জিঙ্কের বিজারণ বিভবের মান দেয়া আছে, ফার্স্ট অফ অল জিঙ্কের বিজারণ বিভবের মানটাকে জারণ বিভবে কনভার্ট করতে হবে। তারপর ওই মানের সাথে আমরা সিলভারের বিজারণ বিভবটা যদি যোগ করি তাহলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তির মানটা পেয়ে যাব। কিন্তু আমি বলেছিলাম আমরা এত কমপ্লেক্স সিচুয়েশনে যাব না, আমরা ইজিলি করব। ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে বড় মান বিয়োগ ছোট মান। এখানে বড় মান হচ্ছে 0.80 মাইনাস 0.76। তাহলে এই দুটো যদি যোগ করি আমরা পাবো খুব সম্ভবত 1.56 ভোল্ট। 1.56 ভোল্ট। এখান থেকে আমরা একটা ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে ইএমএফ এর মানটা যেহেতু গ্রেটার দেন 0 হয়েছে অর্থাৎ পজিটিভ এসেছে, সো আমরা বলতে পারি এখানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। আমি তোমাদের উদ্দেশ্যে আরো একটি প্রবলেম দিতে চাই। প্রবলেমটা হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ধাতু মানটা দেয়া আছে -0.35 ভোল্ট। কপার 2+ থেকে কপার ধাতু মান দেয়া আছে +0.12 ভোল্ট। আমার প্রশ্ন হচ্ছে পূর্ণ কোষটির ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট? তোমরা অনেকে করেছো 0.4047 ভোল্ট, ঠিক আছে, তোমাদের আনসারটি ঠিক আছে। এখন আমরা একটু নতুন টপিকের দিকে যাব। মাঝে মধ্যে আমাদেরকে কোন পাত্রে সংরক্ষণ করা যাবে বা পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই টাইপের কিছু প্রশ্ন আসে। তো আমি লিখছি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা।
পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে কিনা এই টাইপের কিছু প্রশ্ন করা হয়ে থাকে। এই টাইপের প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য আমাদের ইএমএফ নির্ণয় করতে হয়। মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় আয়রনের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণকে সংরক্ষণ করা যাবে কিনা, অথবা অ্যালুমিনিয়াম পাত্রে লোহাকে সংরক্ষণ করা যাবে কিনা। আচ্ছা, আমাদের সংরক্ষণের উদ্দেশ্যটা কি? সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে একটা পদার্থকে সুরক্ষিত রাখা। ধরো আমাকে বলা হলো অ্যালুমিনিয়াম পাত্রে লোহাকে সংরক্ষণ করতে হবে। সো অ্যালুমিনিয়াম পাত্রে লোহাকে আমি তখনই সংরক্ষণ করতে পারবো যখন লোহা অ্যালুমিনিয়ামের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কারণ লোহা যদি অ্যালুমিনিয়ামের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে কি হবে? লোহা তার বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হবে, তার মধ্যে রাসায়নিক পরিবর্তন আসবে। আমার সংরক্ষণের উদ্দেশ্য ছিল যাতে করে কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত না হয়, তথা কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হয়। তো রাসায়নিক বিক্রিয়া আমি যদি একটা পাত্রে অন্য একটা বস্তুকে সংরক্ষণ করি, রাসায়নিক বিক্রিয়া কখন সংঘটিত হবে? বলা হচ্ছে ইএমএফ এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়, ইএমএফ এর মানটা যদি ধনাত্মক হয়, তখন ওই পাত্রে সংরক্ষণ করা যাবে না, কারণ কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করার সময় অ্যানোড ক্যাথোড সিলেকশনের আমরা যে প্রসেসটা জানি সেই প্রসেসটা এখানে কাজ করে না। আমি বলেছিলাম দুটি তড়িৎদ্বারের যদি জারণ বিভবের মান দেয়া থাকে, সেক্ষেত্রে যে তড়িৎদ্বারের জারণ বিভবের মান বেশি হবে সেটি অ্যানোড হিসেবে কাজ করে, এবং যদি আমাদেরকে বিজারণ বিভবের মান দেয়া থাকে সেক্ষেত্রে যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম হয় সেটি অ্যানোড হিসেবে কাজ করে। আর আমরা অ্যানোডের জারণ বিভবের সাথে ক্যাথোডের বিজারণ বিভব যোগ করলে ইএমএফটা পাই। এর আগে আমি তোমাদেরকে একটা শর্টকাট সূত্র বলেছিলাম, ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে বড় মান বিয়োগ ছোট মান। বড় মান বিয়োগ ছোট মান, এভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো না, আমাদের অন্য একটা প্রসিডিউর ফলো করতে হবে। কমেন্ট সেকশনে অনেককে দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে হবে না, রং। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে আগের প্রবলেমটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হবে, কারণ কোষ বিক্রিয়ার মান ধনাত্মক এসেছিল। কোষ বিক্রিয়ার মান যদি ধনাত্মক থাকে সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। আচ্ছা, যাই হোক, আগের প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। দুই একজনের অসুবিধা হলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি আবারও বলার ট্রাই করব। এক্ষেত্রে আমরা মাথায় রাখবো ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে পাত্রের মান বিয়োগ অপর মান, পাত্রের মান বিয়োগ অপর মান। তবে এখানে দ্রষ্টব্য বিষয় হচ্ছে পাত্রের মানকে অবশ্যই ধনাত্মক ধরে নিতে হবে, ধনাত্মক ধরে নিতে হবে। যদি ধনাত্মক দেয়া নাও থাকে তোমাকে ধনাত্মক ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলে তখন একটা কথা পড়েছিলে, সেটা হচ্ছে পাত্রে সংরক্ষণ করতে বলা হলে যে পাত্রে সংরক্ষণ করতে বলা হবে সেটি সবসময় অ্যানোড হিসেবে কাজ করবে। আমি একটা দুটো উদাহরণ বলছি। ধরো আমাকে বলা হলো অ্যালুমিনিয়াম পাত্রে লোহাকে সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে অ্যালুমিনিয়াম পাত্রে যেহেতু সংরক্ষণের কথা বলা হয়েছে, এখানে অ্যালুমিনিয়াম হবে অ্যানোড এবং আয়রন হবে ক্যাথোড। আবার আমি বলছি জিঙ্কের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে সংরক্ষণ করা যাবে কিনা। জিঙ্কের পাত্রে সংরক্ষণ করতে বলা হয়েছে, সুতরাং জিঙ্ক হবে অ্যানোড আর ম্যাগনেসিয়াম হবে ক্যাথোড, ঠিক আছে? সো পাত্রের মানটাকে আমি কি বললাম, পাত্রের মানটাকে আমরা সবসময় ধনাত্মক ধরে নিব। পাত্রের মান থেকে আমরা যদি অপর মানটা বিয়োগ করি তাহলে আমরা ইএমএফ এর মানটা পেয়ে যাব। আর এই ইএমএফ এর মান যদি পজিটিভ আসে, অর্থাৎ গ্রেটার দেন যদি 0 হয়, তখন আমরা বলবো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। আর কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে সংরক্ষণ করা
যাবে না। যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো সংরক্ষণ করা যাবে। আচ্ছা, আমি দু একটা প্রবলেম দেখাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে তামা বা কপার ধাতুর পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে সংরক্ষণ করা যাবে কিনা। আমি দুটো মান তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কপার 2+ থেকে কপারের মানটা দেয়া আছে -0.34 ভোল্ট, এবং ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম মানটা দেয়া আছে -2.3 ভোল্ট। আমাদের কাছে দুটো বিজারণ বিভবের মান দেয়া আছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এই প্রশ্নগুলো সলভ করার সময় আমাদের জারণ বিভবের মান দেয়া আছে নাকি বিজারণ বিভবের মান দেয়া আছে এটা ম্যাটার করে না, কারণ আমরা সূত্রগুলোতে জারণ বিভব বা বিজারণ বিভব নামের কোনো রাশি নেই, আমাদের লেখা আছে পাত্রের মান বিয়োগ অপর মান। আমার প্রশ্ন ছিল কপার বা তামার পাত্রে, এটা হচ্ছে পাত্র, কপার বা তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে সংরক্ষণ করা যাবে কিনা। তোমরা আমাকে একটু জানাও সংরক্ষণ করা যাবে কিনা। রবিউসানি ভাইয়া কোনটা বলবো আমাকে একটু বলো। এমডি রাফি বলছে সংরক্ষণ করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। আচ্ছা দেখা যাক সংরক্ষণ করা যাবে কিনা। ভাইয়া কোয়েশ্চেন কি আবার বলতে হবে? কোয়েশ্চেনটা আমি আবার বলছি। দেখো আমি তোমাদেরকে দুটো বিভবের মান বলে দিয়েছি, একটা হচ্ছে কপারের বিজারণ বিভব, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়ামের বিজারণ বিভব। আমার প্রশ্ন হচ্ছে কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে সংরক্ষণ করা যাবে কিনা। আবার বলছি, কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে সংরক্ষণ করা যাবে কিনা। রবিউসানি পাত্র হচ্ছে অ্যানোড। আমি আবার বলি, কোন পাত্রে সংরক্ষণ করা যাবে বা যাবে না এই টাইপের প্রশ্ন যদি আসে, সংরক্ষণের কথা যদি বলা হয়, আমরা ধরে নিব যে পাত্রে সংরক্ষণ করতে বলা হয়েছে সেটি হবে অ্যানোড। যেহেতু কপারের পাত্রে সংরক্ষণ করতে বলা হয়েছে, সো কপার হচ্ছে অ্যানোড। আমাদের কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড সেটা জানতে হচ্ছে না, কারণ এই প্রশ্নে অ্যানোড এবং ক্যাথোড নামক কোনো কিছু নেই। আমি তোমাদেরকে শুধু বলেছিলাম পাত্রের মান বিয়োগ অপর মান, এবং পাত্রের মানকে সবসময় ধনাত্মক ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রসিডিউরটা ফলো করি। পাত্রের মান, পাত্রের কোন পাত্রে রাখতে বলা হয়েছে? কপারের পাত্রে রাখতে বলা হয়েছে। আমাকে কপারের বিজারণ বিভবের মান দেয়া আছে, কত দেয়া আছে? -0.34 ভোল্ট। আমি বলেছিলাম পাত্রের মানকে অবশ্যই ধনাত্মক ধরে নিতে হবে, যদিও বা আমার প্রশ্নের ঋণাত্মক দেয়া আছে, আমরা ধনাত্মক ধরেই করব। 0.34 প্লাস 0.34 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস -2.3। তাহলে আসো 0.34 প্লাস 2.3 কত আসে দেখো, ক্যালকুলেট করে দেখো। আচ্ছা সরি, এখানে সূত্রে এটা হবে প্লাস সাইন, আমি একটু কারেকশন করছি। পাত্রের মান প্লাস অপর মান, মাঝখানে সাইনটা প্লাস সাইন হবে, আমার লিখতে একটু ভুল হয়েছে। তো খেয়াল করি, প্লাস 0.34 মাইনাস 2.3, তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালু পাবো, অর্থাৎ ইএমএফ এর মানটা লেস দেন 0 হবে। ইএমএফ লেস দেন 0, ইএমএফ যদি লেস দেন 0 হয় আমরা বলি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে না, অর্থাৎ কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে সংরক্ষণ করা যাবে। আমি লিখে দিচ্ছি, কপারের পাত্রে ম্যাগনেসিয়ামকে সংরক্ষণ করা যাবে।
সূত্রটা আমি আবার বলছি, পাত্রের মান যোগ অপর মান, পাত্রের মানকে ধনাত্মক ধরে নিতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের সর্বশেষ টপিকের দিকে চলে যাচ্ছি। আমাদের আজকের আরেকটি টপিক হচ্ছে নান্সড সমীকরণ। নান্সড সমীকরণ। আচ্ছা, আমরা এতক্ষণ যে ইএমএফ এর মানটা নির্ণয় করেছি সেটা পাত্রের সংরক্ষণের জন্য হোক কিংবা নর্মালি আমরা যে ইএমএফটা নির্ণয় করেছি সেটা আইডিয়াল কন্ডিশন, কোন অবস্থায়? আদর্শ অবস্থায়। আচ্ছা, কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আদর্শ অবস্থা মানে আমরা কি বুঝি? আদর্শ অবস্থা মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা দ্রবণের ঘনমাত্রা। আমরা যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করব সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন হতে হবে 1 মোলার। তাপমাত্রা থাকবে কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 কেলভিন। চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে নান্স সমীকরণ আমরা কখন অ্যাপ্লাই করব সেটা আমি বলছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ইএমএফটা নির্ণয় করেছিলাম বড় মান থেকে ছোট মান বিয়োগ করে, অথবা আমরা যে তোমার সংরক্ষণের জন্য যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথগুলো করার সময় আমরা যে ইএমএফটা নির্ণয় করেছি সেটা হচ্ছে কোন অবস্থায়? আদর্শ অবস্থায়। তাহলে আদর্শ অবস্থায় আমরা যে কোষ বিভব নির্ণয় করতে পারি সেটাকে আমরা বলি আদর্শ কোষ বিভব। আদর্শ কোষ বিভব। কিন্তু সব সময় ভাইয়া সব কোষ তো আদর্শ অবস্থায় থাকে না, অর্থাৎ সব দ্রবণের ঘনমাত্রা কিন্তু 1 মোলার থাকে না। সব কোষের তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না। তাপমাত্রাটা কম বেশি হতে পারে, ঘনমাত্রাও কম বেশি হতে পারে। তাহলে তাপমাত্রা, ঘনমাত্রা বা চাপ কম বেশি হলে কোষ বিভবের মানেও কিন্তু একটা পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যকে আমরা বলি হচ্ছে অনাদর্শ কোষ বিভব। সেটাকে আমরা কি বলি? অনাদর্শ কোষ বিভব। অর্থাৎ কোষ বিভব নির্ণয় করার সময় আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ যদি ফিক্সড না থাকে, যেভাবে থাকার কথা ছিল সেভাবে যদি না থাকে, তখন আমরা যে কোষ বিভব পাবো সেটাকে আমরা বলি অনাদর্শ কোষ বিভব। কোন একটি তড়িৎ কোষ থেকে অনাদর্শ কোষ বিভব কিভাবে নির্ণয় করতে হবে সেটা করার জন্য বিজ্ঞানী নান্সড আমাদেরকে একটি সমীকরণ দিয়েছেন। সেই সমীকরণকে আমরা বলি বিজ্ঞানী নান্সডের অনাদর্শ কোষ বিভব নির্ণয়ের সূত্র। আচ্ছা, এই সূত্রটা আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো। বাদন বলছে মাত্র ভাইয়া বললো যাবে না। আমি তো বলেছিলাম আমার সূত্রে একটু ভুল হয়েছিল, সাইন একটু ভুল হয়েছিল, প্লাস সাইন এবং মাইনাস সাইনের মধ্যে। আচ্ছা, নান্সডের সমীকরণটা আমরা একটু দেখি। আমরা আদর্শ কোষ বিভবকে লিখি ই নট সেল দিয়ে। আদর্শ কোষ বিভবকে আমরা লিখি ই নট সেল দিয়ে এবং অনাদর্শ কোষ বিভবকে আমরা লিখি ই সেল দিয়ে। আমরা ই সেল ইজ ইকুয়াল টু লিখতে পারি নান্স সমীকরণ থেকে ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF log anode divided by cathode। অ্যানোডের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্যাথোডের ঘনমাত্রা।
তো আমরা দেখি আমাদের সাধারণত এটা আমরা করে থাকি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা জানি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষে দুইটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে, একটা অ্যানোডিক পার্টে থাকে আর একটা ক্যাথোডিক পার্টে থাকে। সো অ্যানোডের যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে সেটার ঘনমাত্রা আমাদের প্রশ্নে দেয়া থাকবে, ক্যাথোডের যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে সেটার ঘনমাত্রা আমাদের দেয়া থাকবে। সো ওই দুটো ঘনমাত্রা যদি আমাদেরকে দেয়া থাকে এবং কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা কত কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো অবস্থায় যে কোনো কন্ডিশনে কোষ বিভবের মানটা নির্ণয় করতে পারি। তবে আমরা এখান থেকে একটু সত্য মিথ্যা টাইপের প্রশ্ন শিখব, বিশেষ করে কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে লগের একটি রাশি আছে। লগ ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয়, কিন্তু ইদানিংকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ক্যালকুলেটরের ব্যবহার অ্যালাউ করছে না। সো সেক্ষেত্রে আমি মনে করি এই পার্টটা আমাদের জন্য তত বেশি ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র সূত্রটা জেনে রাখলাম। তো ই সেলের মান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। পিএইচ ক্যালকুলেশন, পিএইচ ক্যালকুলেশন বা পিএইচ মিটারে কিভাবে করা হয়? ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে একটা সূত্র আমি লিখে দিচ্ছি 0.0592 পিএইচ, 0.0592 পিএইচ। তো এই সূত্র থেকে আমরা কোন একটি দ্রবণের পিএইচও ক্যালকুলেট করতে পারি, কোন একটি দ্রবণের পিএইচ ক্যালকুলেট করতে পারি কিভাবে? পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ই সেল ডিভাইডেড বাই 0.0592। আচ্ছা, আমরা যদি পিএইচ এর মানটা জানি তাহলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারি, কিন্তু আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য পিএইচ এর মানটাকে অ্যান্টি লগারিদম করতে হয়। অ্যান্টি লগারিদম কিন্তু ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে পসিবল নয়। ঠিক আছে, যদিও বা হয় সেটা অনেক লং প্রসিডিউর, তো অত দূর আমরা যেতে হবে না। আমরা সূত্রগুলো জেনে রাখলাম। অনাদর্শ কোষ বিভব ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে আদর্শ কোষ বিভব মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF লগ অ্যানোড ডিভাইডেড বাই ক্যাথোড। তো এই পুরো অংশটাকে আমরা ডেভিয়েশন বলতে পারি বা বিচ্যুতি বলতে পারি। ঠিক আছে, দেখো ই সেল এবং ই নট সেলের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় তাহলে কি হবে আমরা একটু দেখার ট্রাই করি। অ্যানোড এবং ক্যাথোডের ঘনমাত্রা বা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় তখন কি হবে? তখন দেখো এই দুটো মান হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1। 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1। আবার আমরা জানি log 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, log 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই পুরো রাশিটি তখন 0 হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল, অর্থাৎ তখন আদর্শ কোষ বিভব যা, অনাদর্শ কোষ বিভবও তা। তাহলে আমরা মাথায় রাখবো দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয় বা 1 মোল পার লিটার হয় সেক্ষেত্রে ই সেলের মানটা ই নট সেলের সমান হয়ে যায়। তো এই সূত্র ব্যবহার করে কিভাবে পিএইচ নির্ণয় করতে হয় তার একটা সূত্র লিখেছি আমি। ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে 0.0592 পিএইচ। এই সূত্র ব্যবহার করেও আমরা ম্যাথ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। আচ্ছা, তোমাদের দু একটা ম্যাথ করতে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, কিউবি থেকে প্র্যাকটিস করাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে আমি দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে একটা গ্যালভানিক সেল আমি লিখছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দুইটা দাগ দেওয়া আছে মাঝখানে, কপার 2+ থেকে কপার। প্রশ্ন হচ্ছে কি শর্ত আরোপ করলে
কি শর্ত আরোপ করলে বা কি শর্ত প্রয়োগ করা হলে কোষ বিভবের মান বাড়বে? কোষ বিভবের মান বাড়বে। অপশনগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে ইনক্রিজ ইন জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে। অপশন 2 হচ্ছে ইনক্রিজ ইন কপার 2+, ইনক্রিজ ইন কপার 2+, অর্থাৎ কপার 2+ এর ঘনমাত্রা বৃদ্ধি করা হলে। অপশন 3 হচ্ছে increase in concentration of zinc 2+ and copper 2+ equally, অর্থাৎ জিঙ্ক 2+ এবং কপার 2+ এর ঘনমাত্রা একই সাথে বাড়ানো হলে। এবং অপশন 4 হচ্ছে increase zinc 2+ and decrease in copper 2+। তোমরা আমাকে একটু আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, একজন আনসার করেছে তানাবি খান তোয়া। ঠিক আছে, আচ্ছা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আমাদের সূত্রটা ছিল ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF বা EF log concentration of anode divided by concentration of cathode। এই একটি প্রশ্ন আমরা যদি সলভ করতে পারি তাহলে নান্স সমীকরণের অনেকগুলো বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু খেয়াল করি, আমাদের কাছে একটি গ্যালভানিক সেল দেওয়া ছিল, যেই গ্যালভানিক সেলের বাম পাশে আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কের জারণ হচ্ছে, ডান পাশে আছে কপার 2+ থেকে কপার, দ্যাট মিন্স কপারের বিজারণ হচ্ছে। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলি অ্যানোড। সো আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যানোডটা চেনা। এখানে জিঙ্ক হচ্ছে কি অ্যানোড, জিঙ্ক হচ্ছে অ্যানোড আর কপার হচ্ছে এখানে ক্যাথোড। তাহলে আমরা প্রথম কাজটা করে ফেললাম, অ্যানোড এবং ক্যাথোড। আমাদের সূত্র ছিল ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF লগ অ্যানোডের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্যাথোডের ঘনমাত্রা। আচ্ছা, এখানে আমরা ই সেলের মানটা কখন বেশি পাবো, ই সেলের মানটা কখন বেশি পাবো এর আগে আমরা একটু দেখি ই সেল আমরা কখন পাচ্ছি। যখন আমরা ই নট সেল থেকে এই বিশাল রাশিটাকে বিয়োগ করছি, ই নট সেল থেকে এই রাশিটা বিয়োগ করার পর আমরা ই সেলের মানটা পাচ্ছি। ই সেলের মানটা আমরা তখনই বেশি পাবো যখন ই নট সেল থেকে যে রাশিটা বাদ যাচ্ছে সেটার মান কম হবে। তাহলে আমরা বলতে পারি এই রাশিটার মান কমে গেলে, এই রাশিটার মান যদি কমে গেলে ই সেলের মানটা বৃদ্ধি পাবে, ই সেলের মানটা বৃদ্ধি পাবে। বিশাল রাশিটার মান যত কম হবে ই সেলের মানটা তত বেশি হবে। এখন দেখি বিশাল রাশিটার মান কোন কন্ডিশনে আমরা কমাতে পারি। প্রথম অপশনে ছিল ইনক্রিজ ইন জিঙ্ক 2+, ইনক্রিজ ইন জিঙ্ক 2+। আচ্ছা, এর আগে আমরা অ্যানোড এবং ক্যাথোডে আমাদের মানগুলো একটু বসিয়ে দিই। অ্যানোড হিসেবে ছিল জিঙ্ক 2+, নিচে হচ্ছে কপার 2+। আচ্ছা, আমরা যদি জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বাড়াই কি হবে? জিঙ্ক 2+ এর ঘনমাত্রা যদি আমি বাড়াই তাহলে এই রাশিটার মান বৃদ্ধি পাবে। এই রাশিটার মান বৃদ্ধি পেলে ই সেলের মানটা কমে যাবে, এই রাশিটার মান বৃদ্ধি পেলে ই সেলের মানটা কমে যাবে। আমাদের প্রশ্ন করা হয়েছে কোন শর্ত আরোপ করা হলে বৃদ্ধি পাবে। সো প্রথম অপশনটা ভুল। এরপর আসি তৃতীয় অপশনটা, ইনক্রিজ ইন জিঙ্ক 2+
অ্যান্ড কপার 2+ ইকুয়ালি, আমি যদি দুটার বৃদ্ধিটা যদি সমানভাবে করি, ঠিক আছে, আমি দেখো উপরে যতটুকু বৃদ্ধি করলাম, জিঙ্কের ঘনমাত্রা আমি যতটুকু বাড়ালাম, কপারের ঘনমাত্রাও যদি আমি ততটুকু বাড়াই, আলটিমেটলি কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। উপরে ধরো আমি এক্স পরিমাণ বাড়ালাম, নিচেও আমি এক্স পরিমাণ বাড়ালাম, এক্ষেত্রে কিন্তু ঘনমাত্রার আলটিমেটলি কোনো পরিবর্তন হচ্ছে না। সো 3 নাম্বার অপশনটিও আমার জন্য কাজের না। এরপরের অপশনটা দেখো, ইনক্রিজ ইন জিঙ্ক 2+ অ্যান্ড ডিক্রিজ ইন কপার 2+। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে জিঙ্কের ঘনমাত্রা বাড়ানো হলে ইসেলের মানটা কমে যায়। আমাদের প্রশ্ন করা হয়েছে কি শর্ত আরোপ করলে বৃদ্ধি পাবে। তাহলে আসি এবার বি নাম্বার অপশনটা, ইনক্রিজ ইন কপার 2+। কপার 2+ এর ঘনমাত্রা যদি আমরা বাড়াই কি হবে, দেখো কপার 2+ এর ঘনমাত্রা যদি আমরা বাড়াই তাহলে দেখা যাবে এই রাশিটার মানটা হ্রাস পাবে, বিশাল এই রাশিটার মান হ্রাস পাবে, অর্থাৎ ইসেলের মান থেকে যেটা বিয়োগ যাবে সেটা হচ্ছে কমে যায় বা কম সংখ্যক রাশি বিয়োগ যায়। আমি আবার বলছি, কপার 2+ এর ঘনমাত্রা যদি বাড়ানো হয় এই পুরো রাশিটার মান কমে যায়, পুরো রাশিটার মান যদি কমে যায় তাহলে ইসেলের মানটা বৃদ্ধি পাবে। সো আনসার হবে বি। তো যারা যারা বি আনসার করেছো তাদের আনসারগুলো ঠিক আছে। প্রবিউসানি তড়িৎ রসায়নের উপর কি আরো ক্লাস হয়েছে? হ্যাঁ, তড়িৎ রসায়নের আমরা লাস্ট লেকচারটি নিচ্ছি, তোমার গত রবিবার তড়িৎ রসায়নের প্রথম ক্লাসটি হয়েছিল। সো ওটি তুমি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। যারা করতে পেরেছো এই প্রবলেমটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে সর্বশেষ একটি প্রশ্ন দিয়েই শেষ করব আজকে, তাও বড় একটি প্রশ্ন। এটা আনসার করার ট্রাই করবা সকলেই, একটু কনসেপচুয়াল। তোমরা যদি আমার আগের কথাগুলো বুঝে থাকো তাহলে করতে যথেষ্ট সুবিধা হবে। প্রবলেমটি হচ্ছে an প্লাস b a প্লাস bn প্লাস, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা হচ্ছে উদ্দীপক এবং আমাদের প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটির জন্য নান্সটের সমীকরণ কোনটি? এখানে নান্সটের সমীকরণ কোনটি? অপশনগুলো যথেষ্ট বড়, আমার লিখতে একটু সময় লাগবে। প্রথম অপশন হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT divided by NF log AN plus plus divided by BN plus। প্রথম অপশনটি আমি লিখে ফেললাম। অপশন 2
E cell is equal to E naught cell Bn plus divided by An plus, অর্থাৎ প্রথমটাকে জাস্ট উল্টিয়ে লিখলাম। অপশন 3 তে হচ্ছে E cell minus 2.303 RT divided by F log An plus divided by Bn plus, এবং 4 নাম্বার অপশানে হচ্ছে -2.303 RT divided by F log Bn plus divided by An plus। সবাই একটু করার চেষ্টা করো। আচ্ছা, অনেকে অনেক রকম আনসার করেছো। তো আমাদের নাস্টের মূল ইকুয়েশনটা ছিল ই সেল। আমি মূল ইকুয়েশনটা একটু লিখছি, অন্য একটা কালারে লেখার ট্রাই করি। বিজ্ঞানী নাস্টের মূল সমীকরণটা ছিল ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT divided by NF log anode divided by cathode, anode divided by cathode। এখান থেকে আমরা একটু বুঝবো ব্যাপারগুলো আসলে কি হচ্ছে। দেখো, বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি An প্লাস, অর্থাৎ এ আয়নটি ইলেকট্রন গ্রহণ করে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এ ধাতুতে রূপান্তরিত হচ্ছে। অপরদিকে বি ধাতুটি n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিয়ে n প্লাসে পরিণত হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজারণ হচ্ছে, আমরা বলতে পারি এর কি হচ্ছে, বিজারণ হচ্ছে, আর বীর কি হচ্ছে, বীর হচ্ছে জারণ। তো আমি বলেছিলাম যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটা হবে অ্যানোড। যেহেতু বি ধাতুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Bn প্লাস ক্যাটায়ন সৃষ্টি করছে, সো আমরা বলতে পারি বি হবে অ্যানোড। তাহলে এখানে বি হচ্ছে অ্যানোড, আর এ ক্যাটায়নটি যেহেতু ইলেকট্রন গ্রহণ করে এ ধাতুতে রূপান্তরিত হচ্ছে, সুতরাং এ হবে ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড সিলেকশন হয়ে গেল। আমাদের সূত্র ছিল E cell equal to E naught cell minus 2.303 RT divided by NF log anode divided by cathode। প্রথম অপশনটা আমরা একটু চেক করি।
তো প্রথম অপশনটা ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF লগ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এবার ব্যাপারটা দেখি, উপরে লেখা হয়েছে এ এন প্লাস ডিভাইডেড বাই বি এন প্লাস। তো আমরা জানি এ হচ্ছে ক্যাথোড, সূত্র অনুযায়ী উপরে হবে অ্যানোড, নিচে হবে ক্যাথোড। এখানে যেহেতু অ্যানোডটি উপরে, ক্যাথোডকে উপরে লেখা হয়েছে, সো আমরা বলতে পারি প্রথম অপশনটি ভুল। তৃতীয় অপশনটি আমরা একটু চেক করি, ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF। এখানে n একটি রাশি মিসিং, কারণ n সংখ্যক ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, n সংখ্যক ইলেকট্রন যেহেতু বা n মোল ইলেকট্রন যেহেতু স্থানান্তর হচ্ছে, সো রাশিতে n টি অবশ্যই থাকতে হবে। যেহেতু অপশন 3 তে n মিসিং, সো আমরা বলতে পারি অপশন 3 ভুল। অপশন 4 ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই F। এখানেও সেম ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, n মিসিং। সো শেষের দুটো আমরা খুব ইজিলি বাদ দিতে পারি। আমরা যখন পরীক্ষা দিব তখন একটা বিষয় মাথায় রাখবো, প্রত্যেকে আমরা যে কাজটা করি প্রশ্ন পড়ার সাথে সাথে সঠিক উত্তরটা খুঁজতে চেষ্টা করি। এ কারণে আমাদের অনেক রকম ভুল হতে পারে, অনেক সময় ভুল হয়। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোন তিনটা অপশন ভুল আছে সেটা সিলেক্ট করব, তাহলে আমাদের আনসারটি একেবারে 100% একুরেট হবে। তো অপশন বি তে দেখতে পাচ্ছি ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF লগ বি এন প্লাস ডিভাইডেড বাই এ এন প্লাস, অর্থাৎ অ্যানোড ডিভাইডেড বাই ক্যাথোড। 2 নাম্বার অপশনটি সবগুলো শর্ত ফিল আপ করেছে, সো আমরা বলতে পারি 2 নাম্বার হচ্ছে রাইট। এই ছিল আজকের আমাদের ক্লাস। তো তোমাদের রেসপন্স যথেষ্ট কম দেখতে পাচ্ছি, লাইভ স্টুডেন্ট সংখ্যা অনেক কম। তো আসলে আজকে ঘোষণা করা হয়নি, সেই কারণে হয়তো অনেকে জানতে পারোনি। যারা জানবে তারা অবশ্যই পরে ক্লাসগুলো করে নিবে। তো আশা করব তোমরা আগামী ক্লাস থেকে সকলে উপস্থিত থাকবে। তো এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। আচ্ছা, তানাবি সে বলছে অর্গানিক কেমিস্ট্রির একটা সলভ ক্লাস করান ভাইয়া। আচ্ছা, চেষ্টা করা হবে অর্গানিক কেমিস্ট্রি একটি সলভ ক্লাস দেওয়ার জন্য। তো আপাতত যা করছি সেদিকে মনোযোগ দাও। তো ধন্যবাদ সকলকে।